আসসালামু আলাইকুম। বই পাঠের আজকের পর্বে পড়ছি বিখ্যাত লেখক আহমদ ছফার বিখ্যাত উপন্যাস অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী। পড়ছি দ্বিতীয় খণ্ড, অষ্টম পর্ব। মাস তিনেক পর এক রাতে ঘুমিয়ে আছি হোস্টেলে, একটা লোক এসে সংবাদ দিয়ে গেল রাজা বাজারের বাসার কাছে কে বা কারা হুমায়ুনকে গুলি করে খুন করে রেখে গেছে। তাকে দেখার জন্য তাড়াতাড়ি হাসপাতালে ছুটলাম। আমি যখন গিয়েছি তখন সব শেষ। হুমায়ুনকে বিছানায় শুইয়ে রাখা হয়েছে, নিথর নিস্তব্ধ। মাথার বাঁ দিকটা একটা বড়সড় আমের মতো ফুলে উঠেছে। আমার বুকটা জ্বালা করছিল। হুমায়ুনের বউটার একটা বাচ্চা হয়েছে, 3 মাসও হয়নি। আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না। হাসপাতালে কান্নাকাটির ধুম লেগে গিয়েছিল। তার বউ ক্ষণে ক্ষণে সংজ্ঞা হারিয়ে ফেলছিল। আমার বন্ধু হাবিবুল্লাহ আমাকে এক পাশে টেনে নিয়ে কানে কানে বলল, জাহিদ ভাই, আপনি এখান থেকে তাড়াতাড়ি কোথাও চলে যান। একটু পরেই কে খুন করেছে তাই নিয়ে জল্পনা কল্পনা শুরু হবে। সবাই আপনাকে দায়ী করতে চেষ্টা করবে, কারণ ইউনুস জোয়ারদারের গ্রুপের সঙ্গে হুমায়ুনদের গ্রুপের অনেক দিন থেকে রাজনৈতিক শত্রুতা চলছে। হুমায়ুনকে নিশ্চয়ই ইউনুস জোয়ারদারের লোকেরাই খুন করেছে। আমার চট করে মনে পড়ে গেল, হুমায়ুন আমাকে হাজী শাহবাজের মসজিদের পাশে একদিন বিকেলবেলা ডেকে নিয়ে দুধদানার সঙ্গে মেলামেশা করতে বারণ করেছিল। আমি তার কথায় রাজি না হওয়ায় একটা পিস্তল বের করে আমাকে খুন করার ভয় দেখিয়েছিল। আমি ভয় পেতে রাজি না হওয়ায় হুমায়ুন ঝরঝর করে কেঁদে ফেলেছিল। হায় রে হুমায়ুন, তুমি এমন করুণভাবে মৃত্যুসজ্জায় শুয়ে আছো। হুমায়ুনের মৃত্যুর পর থেকে মজিদ মামা, যিনি সব সময় ছোট ছোট পানের খিলি মুখে পুরে দিতেন, সাইকেলে যাওয়া আসা করতেন, আর কোনোদিন তার দেখা পাওয়া যায়। প্রিয় সোহিনী, দুদানার গল্পটা এরকম ভাবে শেষ হয়েছে। তুমি খুব অবাক হচ্ছ, তাই না? অমন জমজমাট একটা সম্পর্ক বলা নেই কওয়া নেই আপনা থেকেই ছেদ পড়ে গেল। কিন্তু তার ভিতরের কাহিনী তোমার কাছে খুলে বলতে চাই। দুর্দানা এবং আমি দুজনেই অনুভব করছিলাম আমাদের ভেতরকার তাজা সম্পর্কটা আপনা থেকেই মরে যাচ্ছে। গাছের একটা ডাল যেমন করে শুকিয়ে যায়, প্রক্রিয়াটা অনেকটা সেরকম। আমরা দুজনেই অনুভব করছিলাম যে আমাদের ভেতরের সম্পর্কের মধ্যে সেই সজীব রাসায়নিক পদার্থের ঘাটতি পড়তে শুরু করেছে। এখনো দুর্দানা প্রায় আমার ঘরে আসে, তার সাইকেলের পেছনে চেপে আমি নানা জায়গায় যাই। মানুষ নানা রকম অশ্লীল মন্তব্য ছুঁড়ে মারে, এসব আমার মন্দ লাগে না। একবার লালমাটিয়ার কাছে 4 জন যুবক দুর্দানাকে সাইকেল থেকে নামতে বাধ্য করে। আমাকেও বাধ্য হয় না, নামতে হয়। তারা দুর্দানাকে কিছুই বলল না, কেবল আমাকে রাস্তার এক পাশে নিয়ে গিয়ে আচ্ছা করে পিটিয়ে দিল। তাদের একজন বলল, হারামজাদা, হিজড়ার বাচ্চা, নুনুকাইটাতে তেল লাগিয়ে দিল। একজন মহিলার পেছনে সাইকেল চেপে বেড়াতে শরম করে না? তারা সত্যি সত্যি আমার শরীর থেকে প্যান্ট খুলে নিয়ে উলঙ্গ করে রাস্তায় ছেড়ে দেওয়ার জন্য টানাটানি করছিল। ভাগ্যিস পুলিশ এসে পড়েছিল, তাই সেদিন একটা প্রচন্ড ধাক্কা খেলাম। ঠিক করলাম আর দুদানা সাইকেলের পেছনে চাপব না। দুদানাও তারপর থেকে আমাকে সাইকেলের পেছনে চাপতে বলেন। তা সত্ত্বেও দুদানা আমার কাছে আসতো, আমি দুদানার কাছে যেতাম। এটা একটা পুরোনো অভ্যাসের যে ট্রেনের ইঞ্জিন বন্ধ করার পরেও যেমন অন্তর্গত বেগের ধাক্কায় কিছু দূর পর্যন্ত সচল থাকে, এও ঠিক তেমন। আমাকে দেখে দুদানার চোখে তারা নেচে উঠত না। আমিও দুদানাকে দেখে অস্তিত্বের গহনে সেই সজীব রাসায়নিক শক্তির প্রতিক্রিয়া অনুভব করতাম। কি একটা শক্তি আমাদের দুজনের হাত ধরে দৃঢ়ভাবে পরস্পরের বিপরীত দিকে ঠেলে নিয়ে যাচ্ছিল। এই শক্তিটাকে ইতিহাস বলবো না মহাকাল বলবো, এখনো স্থির করতে পারি। আমাদের জীবনের ভেতর দিয়ে মহাকাল কিভাবে কাজ করে তার বিবরণ হাজির করতে চেষ্টা করব এখানে। হুমায়ুন খুন হওয়ার পর চারদিকে একটা জনরব উঠল যে ইউনুস জোয়ারদারের লোকেরাই তাকে খুন করেছে। হুমায়ুন যে গোপন রাজনীতির সঙ্গে এমনভাবে জড়িয়ে গিয়েছিল সে বিষয়ে আমার সামান্যতম ধারণাও ছিল না। হুমায়ুন যেসব কথা আমাকে বলতো
যে ধরনের অস্থিরতা অনুভব করত, সেসবের অর্থ আমার কাছে এখন জলের মতো পরিষ্কার হয়ে গেল। লোকজনকে আরো বলাবলি করতে শুনলাম, হুমায়ুনের গ্রুপ একবার মাঝখানে ইউনুস জোয়ারদারের প্রাণের উপর হামলা করেছিল। তার বদলাস্বরূপ জোয়ারদারের গ্রুপ হুমায়ুনের প্রাণটা নিয়ে নিল। হুমায়ুনের খুন হওয়ার পর মানুষজন নানা রকম রটনা করতে আরম্ভ করলো। কেউ বলল, যেহেতু দুর্দানার সঙ্গে আমার একটা গভীর সম্পর্ক রয়েছে, তাই হুমায়ুনের খুন হওয়ার পিছনে আমারও একটা গোপন ভূমিকা ছিল। এই অভিযোগ আর কেউ নয়, উত্থান করল শিক্ষক শফিকুল ইসলাম। ব্যতিক্রমী মহিলাদের শফিক সাহেব তার নিজের উদ্যানের ফল বলে মনে করতেন। আমার মতো একজন গাঁও গ্রামের মানুষ একটা চিতা বাঘিনী চড়িয়ে বেড়াবে, শফিক সাহেব এটা কিছুতেই মেনে নেননি। তিনি মনে করতেন তার ব্যক্তিগত জমিতে আমি বেড়া ভেঙে প্রবেশ করে অনধিকার চর্চা করছি। তিনি কখনো আমাকে ক্ষমা করতে পারেননি। হুমায়ুনের মৃত্যুর পর শফিক সাহেব বলে বেড়াতে লাগলেন, আমি হুমায়ুনের বিধবা বউকে বিয়ে করার জন্যই তাকে খুন করেছি। তিনি ছিলেন সরকারি দলের লোক। অনেক মানুষ তার কথা বিশ্বাস করে ফেললেন। আমার যাওয়া আসার পথে মানুষজন আমাদেরকে আঙ্গুল তুলে দেখাতে আরম্ভ করলো। সত্যি সত্যিই আমি হুমায়ুনকে খুন করেছি কিনা এমন একটা সংশয় আমার ভেতরেও জন্ম নিতে আরম্ভ করলো। খুনের সঙ্গে কোনো সম্পর্ক না থাকা সত্ত্বেও আমি নিজেকে খুনি ভাবতে আরম্ভ করলাম। মানুষ তো নিজের অজান্তেও অনেক জঘন্য অপরাধ করে বসে। সমস্ত ধর্ম তো পাপবোধের উপরই প্রতিষ্ঠিত। যেহেতু মানুষ হিসেবে আমাকে জন্ম নিতে হয়েছে, তুমি পাপী। এই সময় একদিন আরেক ভদ্রলোক সঙ্গে নিয়ে আমার হোস্টেলের দর্শন দিলেন সেই এসবির ইউনুস মোল্লা। ইউনুস মোল্লা নিজেকে মনে করতে ইউনুস জোয়ারদারের মিতা। এই মিতার সম্পর্কে অল্প স্বল্প সংবাদ জানার জন্যই আমার কাছে আসতেন। তিনি বলতেন, যেহেতু নামে নামে মিলে গেছে, তাই মিতার সম্পর্কে জানার অধিকার তার আছে। আজ মোল্লা সাহেবের নতুন চেহারা দেখলাম। তিনি কোনো রকম ভনিতা না করেই জানালেন, আমাকে এই ভদ্রলোকের সঙ্গে মালিবাগ স্পেশাল ব্রাঞ্চের অফিসে যেতে হবে। না, ভয়ের কোনো কারণ নেই। এই যাব আর আসবো, শুধু তারা আমার সাথে কিছু সংবাদ জানতে চান। পুরো 2 মাস ধরে আমাকে স্পেশাল ব্রাঞ্চের অফিসে যেতে হলো এবং আসতে হলো। কত রকম জেরার সম্মুখীন যে হতে হয়েছিল সে কথা বয়ান করে লাভ। ওই পরিস্থিতিতে দুর্দানার সঙ্গে সম্পর্ক করা আমার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়ালো। এছাড়া সে কথায় যেন আত্মগোপন করল। কিছুই জানতে পারল। মহাকালের খাড়ার আঘাতে আমরা পরস্পরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লাম। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ হবে। ইংরেজি কাগজের প্রথম পাতায় টুকরো একটা খবরে আমি চমকে উঠলাম। ইউনুস জোয়ারদার শর্ট ডেট। এক কোনায় ইউনুস জোয়ারদারের একটা ঝাপসা ছবি ছাপা হয়েছে। আমি নিজের চোখে কোনোদিন ইউনুস জোয়ারদারকে দেখিনি। এই ঝাপসা ছবিটার দিকে তাকানো মাত্রই আমার বুকে মমতার ঢেউ উথলে উঠল। কি কারণে বলতে পারবো না। আমি মনে করতে আরম্ভ করলাম, ইউনুস জোয়ারদার আমার ভাই, আমার বন্ধু, আমার সন্তান। তার মৃত্যুর সংবাদে আমার চোখের সামনেকার গোটা পৃথিবীটা দুলে উঠল। তিনি আমার কেউ নন, তার দলের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তবুও আমার মনে হলো আমার 2 চোখের দৃষ্টি নিভে গেছে। নিঃশ্বাস নিতে ভয়ানক কষ্ট হচ্ছিল। এই অবস্থায় 2 দিন পায়ে হেঁটে একা একা শহরের পথে পথে ঘুরে বেরিয়েছি। ইউনুস জোয়ারদারের কোনো জাদুমন্ত্র বলে জানি না, আমার ভেতরে অনগত পৃথিবীর যে স্বপ্ন জাগিয়ে তুলতে সক্ষম হয়েছিলেন, তার মৃত্যুতে সেই পৃথিবীটাই ছারখার হয়ে গেল। আমি কেন বেঁচে থাকবো? কোনো অর্থ খুঁজে পাচ্ছিলাম না। কারো কাছে প্রকাশ করে মনোবেদনা হালকা করব সে উপায় নেই। কে শুনবে? আমি শোকভর্তি একটি জাহাজের মতো ঢাকা শহরে অনবরত পথ হাঁটছিলাম। 3 দিন পর গল গল করে রক্ত বমি করলাম এবং 3 মাসের জন্য আমাকে হাসপাতালে স্থায়ী ডেরা পাততে হলো। কি করে যে বেঁচে ফিরেছি সেটা আমার কাছে এখন অবিশ্বাস্য ব্যাপার মনে হয়। প্রিয় সোহিনী, ইউনুস জোয়ারদার খুন হওয়ার 1 বছর না যেতেই একদিন রেডিওতে ঘোষণা শুনলাম, দেশের রাষ্ট্রপতি বাংলাদেশের নয়নমণি মুজিব সপরিবারে আততায়ীর হাতে খুন হয়েছে। প্রিয় সোহিনী, নীল নীল মেঘ আকাশ থেকে আমার মাথায় যেন একটা তাজা বল ছুড়ে দিল। প্রিয় সোহিনী, আমি এক অবাগা, কেবল দুঃখের গাথা লেখার জন্যই যেন আমার জন্ম। মহাকালের খাড়া আমার আর দুর্দানার সম্পর্ককেই শুধু নষ্ট করেনি, এই খাড়া ঝলসে উঠে হুমায়ুনকে নিরস্তিত করেছে। ইউনুস জোয়ারদারের গর্দান নিয়েছে, সপরিবারে শেখ মুজিবকে পরপারে পাঠিয়ে দিয়েছে। হুমায়ুন জোয়ারদারকে খুন করতে চাইলে জোয়ারদার হুমায়ুনকে খুন করতে
বদলা নিলেন। শেখ মুজিব জোয়ারদারকে হত্যা করলেন, সেনাবাহিনীর জওয়ানরা শেখকে খুন করলেন। জিয়া, তাহের, খালেদ, মোশাররফ, মঞ্জু কাকে কার হত্যাকারী বলবো? আমি দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি মহাকালের খাঁড় আঘাতে তাদের এক একজনের মুন্ডু ভাদুরে তালের মতো গড়িয়ে পড়ল। আমি কাকে কার বিরুদ্ধে অপরাধী বলবো বলে শনাক্ত করব? এরা সবাই দেশপ্রেমিক, সবাই স্বাধীনতা সংগ্রামী। জননী স্বাধীনতা মহাকালের রূপ ধরে আপন সন্তানের মুন্ডু নিয়ে গেন্ডুয়া খেলতে আরম্ভ করেছে। প্রিয় সৈনী, কার অপরাধের কথা জিজ্ঞেস করব না। আমরা সবাই শরীরের রক্ত প্রবাহের মধ্যে ঐতিহাসিক পাপের জীবাণু বয়ে বেড়াচ্ছি। সেই ইতিহাস প্রতিশোধ গ্রহণ করার জন্য উন্মত্ত হয়ে উঠেছে। আমরা কেমন যুগে, কেমন দেশে জন্মগ্রহণ করেছি ভাবো একবার। প্রিয় সোহিনী, এরপর তুমি দুর্দানা সম্পর্কে প্রশ্ন করে আমাকে বিব্রত করবে না আশা করি। তবু তোমার কৌতূহল দূর করার জন্য বলবো, সে এই ঢাকা শহরেই আছে। তার স্বামী, সংসার আছে, ছেলে মেয়ে আছে, চাকরি বাকরি করে অবশ্য। অনেক আগেই সাইকেল চালানো ছেড়ে দিয়েছে, এখন নিজের হাতে গাড়ি চালায়। এসব মামুলি সংবাদে আর কাজ কি? তবু আমি অকপটে বলবো, দুর্দানার কাছে আমার ঋণের পরিমাণ সামান্য নয়। তার স্পর্শে আমি ইতিহাসের মধ্যে জেগে উঠতে পেরেছি। এ সামান্য ব্যাপার নয়। সব মানুষ জীবন ধারণ করে, কিন্তু ইতিহাসের স্পর্শ অনুভব করে না। আশা করি এই ব্যাপারটাকে তুমি প্রকৃত গুরুত্ব দিয়ে অনুধাবন করতে চেষ্টা করবে। দুর্দানার প্রতি কোনো রকম সন্দেহ, সংশয় মনের কোঠায় এক পলকের জন্য ঠাঁই দেবে না। এই যে আমি তোমার অভিমুখে যাচ্ছি, দুর্দানা হচ্ছে তার প্রথম মাইল ফলক। দুর্দানা একা নয়, আরো অনেক নারীর জীবন আমার জীবনের সঙ্গে জড়িয়ে আছে। তাদের সবার কাছে আমাকে তোমার কাছে বলতে হবে, সবার কথা আমাকে তোমার কাছে বলতে হবে। নইলে আমি তোমার দিকে যাওয়ার শক্তি এবং নির্ভরতা অর্জন করতে পারবো না। আগেই বলেছি কতটা কঠিন, খুবই কঠিন। পাঁজরে পাঁজরে আঘাত করে অস্তিত্বের ভেতর থেকে নিমজ্জিত নারীদের তুলে আনতে হচ্ছে। প্রিয়তমা আমার, সুন্দরী আমার, তুমি আমাকে এই দুঃসাধ্য দায়িত্ব সম্পাদনের সাহস দিয়েছ, প্রেরণা দিয়েছ। তুমি আমার ভবিষ্যৎ। আমার ভবিষ্যৎ আছে বলেই আমি অতীতকে আবিষ্কার করতে পারছি। যদি তোমাকে ভালো না বাসতাম, এই কাহিনী কোনোদিন লিখতে পারতাম না। আমি নিজের কাছে নিজে শুদ্ধ হয়ে ওঠার তাগিদেই আমার জীবনের নারীদের কথা বয়ান করে যাচ্ছি। লক্ষ্মী আমার, প্রিয়তমা আমার, আমার জীবন এত বিচিত্র ধরনের নারীর আনাগোনা দেখে আমাকে ঘৃণা করো না। মানুষ একজন মাত্র নারীকেই মনে প্রাণে কামনা করে, আর সেই সম্পূর্ণ নারী জগতে মহামূল্যবান হীরক খণ্ডটির চাইতেও দুর্লভ। তাই খণ্ড খণ্ড নারীকে নিয়েই মানুষকে সন্তুষ্ট থাকার ভান করতে হয়। তোমার মধ্যে একটা অখণ্ড নারী সত্তার সন্ধান আমি পেয়েছি। আমার কেমন জানে আশঙ্কা হয়, এই কাহিনী যখন আমি শেষ করব, তুমি হয়তো এই বিশাল পৃথিবীর কোথাও হারিয়ে যাবে। তবু আমার সুখ, আমার আনন্দ, আমার প্রাণের সমস্ত উত্তাপ কেন্দ্রীভূত করে একটি সম্পূর্ণ নারীকে আমি ভালোবাসতে পেরেছি। জীবনকে ভালোবাসার চাইতে সুখ কিসে আছে? ধন্যবাদ সবাইকে।